হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর আমাদের পৃথিবী বইয়ের 42 ও 43 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে ভূগোল বইয়ের প্রথম থেকে পরপর প্রশ্ন উত্তরের ভিডিওগুলো সব পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা চুক্তি কী? 1959 সালের 1 ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে আন্টার্কটিকা মহাদেশের সম্পদ এবং তার জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সম্মিলিতভাবে একটি চুক্তি স্বাক্ষর করে। একে আন্টার্কটিকা চুক্তি বলে। এই চুক্তি অনুসারে যে কোনো দেশের বিজ্ঞানীরা এই মহাদেশে গবেষণা চালাতে পারবে শান্তির উদ্দেশ্যে। এখানকার সম্পদে কোনো দেশেরই নিজস্ব অধিকার থাকবে না। সকল দেশকেই এই মহাদেশের জীববৈচিত্র্য ও ভারসাম্য রক্ষা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার ভবিষ্যৎ কী? আন্টার্কটিকা মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। 3 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। সারা বছরই বরফে ঢাকা থাকার কারণে এখানে কোনো গাছপালা জন্মায় না। গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, শ্যাওলা, লাইকেন জন্মায়। আন্টার্কটিকার স্থলভাগে পেঙ্গুইন পাখি দেখা যায়। জলে সিল, তিমি, চিংড়ি জাতীয় ক্রিল এবং নানা প্রকার মাছ পাওয়া যায়। এই ক্রিল মাছ হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। 4 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা এত ঠান্ডা কেন? আন্টার্কটিকা মহাদেশটি দক্ষিণ মেরুর চারদিকে অবস্থিত। এখানে গ্রীষ্মকালে অতি তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, আবার সূর্যরশ্মির বেশিরভাগ অংশ ওই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়। অন্যদিকে শীতকালে একটানা 6 মাস রাত্রি থাকায় তখন সূর্যরশ্মি পড়ে না, তাই আন্টার্কটিকা মহাদেশটি এত ঠান্ডা। 5 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? অতি শীতল জলবায়ুর জন্য আন্টার্কটিকা সারা বছর বরফে ঢাকা থাকে। এজন্য কোনো বড় গাছপালা জন্মানোর মতো পরিবেশ এখানে নেই। কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী কিছু স্থানে গ্রীষ্মকালে অল্প সময়ের জন্য বরফ গলে গেলে সেখানে শ্যাওলা, মস, লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মায়। 6 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে বৃষ্টি হয় না কেন? আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ। অত্যাধিক শীতলতার জন্য এখানে জল বাষ্পে পরিণত হতে পারে না, সরাসরি বরফ কণায় পরিণত হয়। সেই জন্য মেঘ বা বৃষ্টি কিছুই হয় না। 7 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে আন্টার্কটিকা সবচেয়ে বেশি সূর্যকিরণ পায়, এমনকি তা নিরক্ষীয় অঞ্চলের থেকেও পরিমাণে বেশি। বলো তো কেন? তা সত্ত্বেও গ্রীষ্মকালে মহাদেশটির উষ্ণতা খুব বেশি বাড়ে না কেন? গ্রীষ্মকালে আন্টার্কটিকা মহাদেশ যেহেতু একটানা 6 মাস সূর্যালোক পায়, তাই এখানে প্রাপ্ত মোট সূর্যকিরণের পরিমাণ নিরক্ষীয় অঞ্চলের থেকেও বেশি হয়। দ্বিতীয় প্রশ্নটার উত্তর, গ্রীষ্মকালে আন্টার্কটিকার উষ্ণতা খুব বেশি বাড়ে না, কারণ এখানে সূর্যালোক অতি তির্যকভাবে পড়ে এবং এর বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায় বলে সূর্যালোকের তীব্রতা কম থাকে, ফলে উষ্ণতা খুব বেশি বাড়ে না। 8 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশকে সাদা মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ। অধিক শীতলতার জন্য এই মহাদেশটি সারা বছরই 1 থেকে 2 কিমি বরফ দ্বারা আবৃত থাকে, তাই মানচিত্রে এই মহাদেশকে সর্বদা সাদা রঙে দেখানো হয়। এজন্যই আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলে। 9 নম্বর প্রশ্ন, শীতকালেই কেন আন্টার্কটিকা অভিযান হয়? ডিসেম্বর মাসে আন্টার্কটিকা মহাদেশে যাওয়ার মূল কারণ হলো ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল। বরফাবৃত আন্টার্কটিকা মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখানে তীব্র ঠান্ডা, প্রায় সারা বছরই প্রচণ্ড তুষার ঝড় হয়। তবে ডিসেম্বর মাসে যেহেতু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, তাই ওই সময় আন্টার্কটিকায় ঠান্ডা কিছুটা কমে যায়। বহু জায়গাতেই ভূমি বরফ মুক্ত হয়। এজন্য গবেষণার উদ্দেশ্যে বিজ্ঞানীরা শীতকালে আন্টার্কটিকা অভিযানে যান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।